ভয় পায় না। বিয়ের রাতে ঘটে যাওয়া তিলের ঘটনার পর অর্ক নির্জনার দিকে তাকায় না। সে যতই দুষ্টুমি করুক না কেন, নির্জনার সামনে এলে সে সবসময় মাথা নিচু করে কিংবা অন্যদিকে তাকিয়ে থাকে। অর্ককে মাথা নিচু করে থাকতে দেখে নির্জনা সেখান থেকে চলে যেতে পা বাড়ায়, কিন্তু তার ভেজা শরীর থেকে চুইয়ে মেঝেতে পড়ে থাকা পানিতে অসাবধানতাবশত পা পিছলে সে সরাসরি অর্কর উপর পড়ে যায়। এতে করে নির্জনার ভেজা চুলগুলো অর্কর মুখের উপর এসে পড়ে। অর্ক এবার নির্জনাকে খুব কাছ থেকে লক্ষ্য করে। নির্জনার যে সৌন্দর্য গত কয়েকদিন যাবৎ সে এড়িয়ে যেতে চাইছে, সেই সৌন্দর্য আজ সরাসরি তার উপর এসে পড়েছে। নির্জনার কাজল ছাড়া আয়ত চোখ, অতিরিক্ত রাগে ফুলানো নাক আর সুন্দর মুখশ্রীতে ভেজা গোলাপি ঠোঁট সবকিছু যেন অর্ককে নিজের কাছে টানছে। নারী মানে মায়া, নারী দেহ মানে মোহ। চোখ বন্ধ করে কথাগুলো মনে মনে বারংবার আওড়াতে লাগলো অর্ক। এদিকে কোনো পুরুষের কাছে এত কাছাকাছি আজ প্রথম এসেছে নির্জনা। তাই নারীর ভেতরের নারী সত্তাকে অনুভব করতে পেরে তার শরীর মন শিহরিত হয়ে ওঠে এবং একরাশ লজ্জা তার ওপর ভর করে। সে সন্তর্পণে অর্কের ওপর থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আবার ঝর্ণা চালু করে দিয়ে বিড়বিড় করে বলে, সমস্যা কি আমার? আর কিছুক্ষণ আগে এটা কি ছিল? অন্যদিকে অর্ক এখনো নির্জনার চুলের ঘ্রাণ অনুভব করতে পারছে। সে মনে মনে বলে, একে যত দ্রুত সম্ভব এ বাড়ি থেকে বের করতে হবে, নইলে আমি বিপদে পড়ে যাব। এয়ারপোর্টে সব সাংবাদিকদের এড়িয়ে সামনে চলে গেলেও এক মহিলা সাংবাদিকের করা এই প্রশ্নে রুহান কালো সানগ্লাসটা খুলে ভ্রু কুঞ্চন করে তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে নিরুত্তাপ কণ্ঠে বলে, থিং বিফোর ইউ ট্রাক মিস, আপনি কে যে আপনাকে আমি কোনো কিছু এক্সপ্লেন করব? আর আমি নিরুদ্দেশ সেটা আপনি কোথায় শুনছেন? আমার বাবা কি পুলিশে আমার মিসিং কমপ্লেন্ট রিপোর্ট লিখিয়েছে? রুহানের দৃষ্টি আর গলার স্বর মহিলা সাংবাদিকের গলা শুকিয়ে আসে। সবাই ঠিক বলে রুহান খন্দকারের ভাবই আলাদা। অন্যান্য বিজনেসম্যানরা যেখানে সাংবাদিকদের হাতে রাখার চেষ্টা করে, কারণ তারা ভয় পায় সাংবাদিকরা যদি তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কিছু লিখে বা কোনো নিউজ প্রচার করে দেয় তাহলে তাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। আর সেখানে এই রুহান খন্দকার সাংবাদিকদের গ্রাহ্যই করে না, বরং পার্সোনাল প্রশ্ন শুনলে খেপে যায়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, সো আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপডেট করব কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার। তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? জার্নালিজম মানে কি আর একজনের পার্সোনাল স্পেসে ঢুকে পড়া নাকি? যত সব গার্বেজ। বলে রুহান হনহন করে গাড়িতে উঠে বসে। রুহান কালো রোলস রয়েসে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। রুহান বুঝতে পারে তার মাথাটা জিম ধরে আসছে। এছাড়া ও তার ড্রাইভার মাস্ক পরিহিত অবস্থায় আছে। সে কিছু একটা আন্দাজ করে বলে, জব দেখার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রুহান ইতিমধ্যে বেহুশ। রুহানের ড্রাইভার সাথে সাথে তমিজউদ্দিন খন্দকারকে কল দিয়ে বলে, স্যার কাজ হয়ে গেছে। গুড, ওকে সরাসরি বাসা নিয়ে এসো। খেয়াল রাখবে যাতে কোনো মতে গান না ফিরে। তিনি ফোন রেখে তার পিএকে বলেন, সব ব্যবস্থা করা হয়েছে কিনা আরো একবার গিয়ে চেক করে এসো। পিএর সাথে সাথে ইয়েস স্যার বলে সেখান থেকে চলে যায়। মাইমুনা খন্দকার নিজের স্বামীর দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে শেষমেশ নিজের ছেলেকে শেকলে বন্দি করবে বলে সিদ্ধান্ত নিলে? চোখ মুখ শক্ত করে তমিজউদ্দিন বলেন, এছাড়া আমার আর কোনো উপায় নেই। নিজের ছেলেকে সঠিক পথে আনার একটা চেষ্টা আমাকে করতেই হবে। তাই বলে সুস্থ ছেলেকে শেকলে বন্দি করে রাখবে? একটা সত্যি কথা বলো তো, তুমি কি ওই মন্ত্রীকে ভয় পাচ্ছ? একদমই না। ওরকম মন্ত্রী চাইলেও আমার কিচ্ছু করতে পারবে না।
আমি ভয় পাচ্ছি বিবেককে, আল্লাহর কাছে পরকালের জবাবদিহিতাকে। আমি তমিজ উদ্দিন খন্দকার জীবনের কোনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয়ও দেইনি। সেখানে পুত্র প্রেমে অন্ধ হয়ে এতদিন তার সকল অন্যায় মেনে নিয়েছে। ভেবেছিলাম একদিন শুধরে যাবে, কিন্তু না, সে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাই বাবা হিসেবে এবার আমাকে কঠোর হতে হবে। একটা বাইরের মেয়ের জন্য নিজের ছেলেকে এভাবে কষ্ট দেয়া কি অন্যায় না? ভুলে যেও না, রুহানের মা ওই মেয়েটাও কারো না কারো সন্তান। স্বামীর এই কথার প্রেক্ষিতে মাইমুনা কোনো পাল্টা যুক্তি দিল না, কেননা গত 5 দিন হলো তিনি জানতে পেরেছেন তার স্বামী রুহানকে দেশে এনে শিকল বন্দি করে চিকিৎসা করাবেন। তখন থেকে তিনি এর বিরোধিতা করছেন, স্বামীকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তমিজুদ্দিন খন্দকার তো নিজের জেদ অনড় হয়ে আছেন যে এবার হয় ছেলে সুস্থ হবে, না হয় তিনি নিজে হাতে ছেলেকে তার কৃতকর্মের শাস্তি দিবেন। রুহানের 2 মিনিটের সাক্ষাৎকার মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। হ্যাশট্যাগে গার্ভেজ এখন সবার নিউজ ফিডে। সকাল থেকে কম করে হলেও 50 বার আরশি আর ডাক্তার প্রীতি ভিডিওটা দেখেছে। এরা দুজন রুহান খন্দকারের ডাই হার্ড ফ্যান। এখনো তারা বাগানে বসে সেই ভিডিওটাই দেখছে আর বিশ্লেষণ করছে। ওহ, ব্ল্যাক শার্টে রুহানকে আজ কি হ্যান্ডসাম লাগছে। আরশির কথার প্রেক্ষিতে ডাক্তার প্রীতি বলে, রোহানকে সবসময় হ্যান্ডসাম লাগে, এ আবার নতুন কি? তা যা বলেছ, রুহানকে যেমন দেখতে তেমন অ্যাটিটিউড, যাকে বলে একদম খাপে খাপ। তবে আজকে রুহান এয়ারপোর্টে যা করলো একদম রকিং, সব সাংবাদিকদের মুখে তালা। তখনই সেখানে অর্ক আসে। তোমরা এখানে? আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তারা দুজনে একসাথে প্রশ্ন করে, কেন? নতুন একটা প্ল্যান মাথায় এসেছে। অর্ককে মাঝপথে থামিয়ে ডাক্তার প্রীতি বলে, আমি নেই। আরশিও তাল মেলায়, এবার আমিও নাই। আরো একবার, আরে একবার প্ল্যানটা তো শোনো। আরশি অর্ককে পাত্তা না দিয়ে বলে, কোনো কিছুই শোনার নাই, তোমার এসব প্ল্যানের জন্য আমরা আবার বকা খাবো। প্রীতি আরশিকে সমর্থন করে বলে, এক্স্যাক্টলি। তাছাড়া মেয়েটা তো আর তোমাদের জীবনে কোনো ক্ষতি করছে না, কত এফোর্ট দিচ্ছে তোমার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু তুমি? আমার প্রয়োজন নেই টাকার লোভে পড়ে বিয়ে করে এমন কারোর সাথে বন্ধুত্বর। তোমাদের কারো হেল্প লাগবে না, যা করার আমি নিজেই করব। বলে সেখান থেকে চলে যায়। পরন্তু বিকেলে নির্জনা ছাদে ঘোরাঘুরি করে। এ বাড়িতে আসার পর থেকে এটাই তার রুটিন। বাগানের চেয়ে ছাদের খোলা আকাশ তার ভালো লাগে। আজকে নির্জনার মন খারাপ। সে দেখেছে কিভাবে আরশি আর ডাক্তার প্রীতি রুহান খন্দকারের ভিডিও দেখছে আর তার প্রশংসা করছে। নির্জনার ইচ্ছা করছিল চিৎকার করে বলতে, সমস্যা কি আপনার? আর কিছুক্ষণ আগে এটা কি ছিল? তোমরা যার এত প্রশংসা করছো সে আসলে ভেতর থেকে একটা অমানুষ, সাইকোপ্যাথ। বন্ধ করো এর ভিডিও দেখা। কিন্তু সে নিরুপায়। খানিকটা অন্যমনস্ক হয়ে সে ছাদের দরজা খুলে, আর দরজা খুলতেই আগে থেকে ভেতরে লুকিয়ে থাকা অর্ক ভূতের মুখোশ পরে তার সামনে এসে ভাও করে চিৎকার দিয়ে ওঠে। অন্য সময় হলে নির্জনা নিজেকে সামলে নিত, কিন্তু আজ অন্যমনস্ক হওয়ায় আর মন খারাপ থাকায় সে আর নিজের মন মস্তিষ্ককে সামলাতে পারেনি। তাই অর্ক এভাবে সামনে আসায় সে প্রচন্ড চমকে গিয়ে একটু পেছাতেই পা পিছলে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। ঘটনাটা এত দ্রুত ঘটেছে অর্ক কিছুই করতে পারে না। সে ভেবেছিল অন্যান্য বারের মতো নির্জনা এবারও হাসি মুখে তাকে বলবে, আমি কিন্তু একটুও ভয় পাইনি। আপনারা নতুন কোনো দুষ্টু বুদ্ধি বের করতে হবে, দস্যি ছেলে। শুক্রবার থাকায় আজ অর্ণব কোথাও বের হয়নি। অনেকদিন পরে ভালো রান্না পেয়ে সে একটু বেশি খেয়ে ফেলেছে। মা মারা যাওয়ার পর এত যত্ন করে অর্ণবদের বাড়িতে কেউ রান্না করেনি। নির্জনা বাসায় আসায় বাড়িটা কেমন যেন আগের মতো যেন সাজানো গোছানো হয়ে যাচ্ছে। অর্ণবের মনে হচ্ছে দিন দিন জহুরা মঞ্জিলে নির্জনা তার মায়ের জায়গা দখল করে ফেলেছে। তার বাবা আগের মতো নিশ্চিন্তে ঘুমায়,
তার ছোট ভাই বোন দুটি সারাদিন বিচ্ছুদের মতো দুষ্টুমি করে বেড়ায়। তাকে দেখে ভয় পেয়ে নিজেদের গুটিয়ে নেয় না। বাড়িতে এখন সে শান্তি অনুভব করতে পারে, তবে একটা প্রশ্ন তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে, নির্জনার মতো এত ভালো একটা মেয়ে কেন অর্ককে বিয়ে করলো? টাকার লোভে কাউকে বিয়ে করার মতো মেয়ে তো তাকে মনে হয় না। এসব ভাবতে ভাবতে সে আনমনে হাঁটতে গিয়ে কোনো কিছুর সাথে হোঁচট খায়। নিজেকে সামলে সেদিকে ফিরে তাকাতেই দেখে নির্জনা মেঝেতে পড়ে আছে, তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর ঠিক উপরের সিঁড়িতে অর্ক পাথরের মতো দাঁড়িয়ে আছে। অর্ণব অর্ককে শেষ এমন অবস্থায় দেখেছিল 15 বছর আগে, যখন সে স্মরণ করতে পেরেছিল তার মা আর দাদি তাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। কিন্তু এখন এসব ভাবার সময় নেই, তাই সে চিৎকার করে ডাক্তার প্রীতি বলে ডাক দেয়। প্রীতি তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। অর্ণবের চিৎকারে সে দৌড়ে বের হয়ে আসে। শুধু সে না, বাড়িতে থাকা বাকি সবাই সেখানে উপস্থিত হয়। অর্ক নিজের হুঁশে ফিরে পায়, সে তাড়াতাড়ি করে নিচে নামে। প্রীতি এসে নির্জনার অবস্থা দেখে সাথে সাথে তাকে চেক করে বলে, ব্লিডিং হয়েছে, হেমারেজ কিনা বলা যাচ্ছে না, এক্ষুনি হাসপাতালে নিতে হবে, জলদি তুলুন। অর্ণব নির্জনাকে কোলে তুলে নেয়। ড্রাইভার ছুটিতে, আমি গাড়ি বের করছি বলে জাফর সিদ্দিকী তাদের আগে বের হয়ে যায়। তারা তিনজন নির্জনাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পেছনে অর্ক আর আরশি রয়ে যায়। অর্ককে দেখে আরশি বুঝতে পারে সে প্রচন্ড মানসিক ধাক্কা পেয়েছে, তাই সে অর্কর কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো? অর্ক তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, এই জন্য আমি ওই ঘর থেকে বেরোতে চাইনি। আমার ছায়াও অশুভ, যে আমার কাছে আসবে সেই কষ্ট পাবে। এমন কিছুই না, এটা একটা অ্যাক্সিডেন্ট। বলে আরশি অর্ককে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাত ধরে, কিন্তু অর্ক তার হাত সরিয়ে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট, যেটা আমি ইচ্ছে করেই করেছি। আমার থেকে দূরে থাকো, না হলে তুমি মরে যাবা। এরপর সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রক্তক্ষরণ হলেও ক্ষতটা খুব বেশি গভীর ছিল না, তাই হাসপাতাল থেকে ব্যান্ডেজ আর কিছু টেস্ট করে নির্জনাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়ি ঢুকতেই সবাই আরশির মুখোমুখি হয়, আর সে জানায় অর্ক দরজা বন্ধ করে দিয়েছে। অর্ণব আরশিকে বলেন নির্জনাকে অন্য যে কোনো একটা ঘরে দিয়ে ড্রয়িং রুমে ফেরত আসতে, আর ডাক্তার প্রীতিকে বলে যেভাবে হোক অর্ককে নিয়ে ড্রয়িং রুমে আসতে। ডাক্তার প্রীতি অর্কর ঘরের বাইরের কড়া নেড়ে বলে, অর্ক, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, ট্রাস্ট মি। প্লিজ বের হয়ে এসো, নির্জনা ঠিক আছে। কিন্তু অর্কর কোনো সাড়া না পেয়ে ডাক্তার প্রীতি তার ফোনে টেক্সট করে, তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, ওর কোনো ক্ষতি হয়নি, কিন্তু তুমি এখন না বের হলে তাহলে সবার সন্দেহ হয়ে যাবে, আর তখন সবাইকে সত্যিটা বলা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ডাক্তার প্রীতির এই টেক্সট খুব কাজে লাগে। অর্ক দরজা খুলে বের হয়ে আসে, কান্না করে, তার চোখ ফুলে লাল হয়ে আছে। ড্রয়িং রুমে জাফর সিদ্দিকী সহ সবাই উপস্থিত। অর্ণব ডাক্তার প্রীতির দিকে তাকিয়ে বলে, আপনি থাকতে আমার ভাই এমন একটা কাজ করলো কি করে? এত দায়িত্ব জ্ঞানহীন মানুষের আমাদের বাড়িতে কোনো প্রয়োজন নেই। আজকে ব্যাগ গুছিয়ে আপনি চলে যাবেন। আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনি আদৌ ডাক্তার কিনা। আজকের ঘটনার পর জাফর সিদ্দিকীও ডাক্তার প্রীতির উপর বেশ রেগে আছেন, তাই তিনিও অর্ণবকে আটকাচ্ছেন না। ডাক্তার প্রীতিও মাথা নিচু করে অর্ণবের করা অপমান সহ্য করে নিচ্ছে, কিন্তু অর্ক মাঝখানে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আই এম সরি ভাইয়া, যা হয়েছে আমার জন্য হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি ভাবতে পারিনি মেয়েটা এভাবে পড়ে যাবে। প্রীতি এর ব্যাপারে কিছুই জানতো না। অর্ণব অর্ককে জোরে ধমক দিয়ে বলে, ও শাট আপ। মানছি তোমার ব্রেন 11 বছরের বাচ্চাদের মতো আটকে আছে, কিন্তু 11 বছরের বাচ্চাও জানে যে কিভাবে বিহেভ করতে হয়। তুমি তো আগে এমন ইনসেন্সিবল ছিলে না অর্ক। ভাইয়া, ওই মেয়েটা টাকার লোভে মেন্টালি সিক একটা মানুষকে বিয়ে করেছে, আর তুমি এমন একটা মেয়ের জন্য নিজের বাড়ির লোকদেরকে
অপমান করছো, এটা কিন্তু ঠিক না। ওই লোভী মেয়েটা এত সিম্প্যাথি পাওয়ার যোগ্য না। কাকে লোভী বলছো তুমি? নিজের ভাই আর প্রিয় বন্ধুকে এভাবে হেনস্থা হতে দেখে আরুষির মোটেও সহ্য হলো না। সে অর্ণবের সামনে দাঁড়িয়ে বলে। জাফর সিদ্দিকীর চিৎকারে আরুষি সহ সবাই ভয় পেয়ে যায়। তিনি খুব ঠান্ডা মাথার মানুষ, কখনো কারো ওপর চিৎকার করে কথা বলেনি। সেখানে নিজের সন্তান তো অনেক দূরের কথা, তাই সবাই অনেক বেশি অবাক হয়। কিন্তু জাফর সিদ্দিকী এখানেই থেমে থাকেন না, তিনি জোর গলায় বলতে থাকেন, ওই মেয়েটা লোভী না, লোভী হলাম আমি, তোমাদের বাবা, যে কিনা নিজের সন্তানের ভালোর কথা ভেবে একটা অসহায় মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়েছে। আরুষি, অর্ক, অর্ণব কারোই বিশ্বাস হচ্ছে না তার বাবা এমন কিছু করেছে। অর্ণব নিজের বাবার দিকে তাকিয়ে বলে, হেয়ালি না করে সব ঘটনা খুলে বলো। আমি নিজেও প্রথমে ভেবেছিলাম মেয়েটা টাকার জন্য অর্ককে বিয়ে করেছে, কিন্তু গত কয়েকদিনে মেয়েটার আচার ব্যবহারে আমার মনে হয়েছে সে টাকার জন্য বিয়ে করার মতো মেয়ে না। তুমি ঠিক বলছো, টাকার জন্য কাউকে বিয়ে করবে এমন মেয়ে নির্জনা না। যদি তাই হতো তাহলে সে আজ এখানে থাকতো না। ভুরু কুঞ্চিত করে অবাক হয়ে আরুষি প্রশ্ন করে, তাহলে সে কেন অর্ককে বিয়ে করেছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে জাফর সিদ্দিকী নির্জনার জীবনের সমস্ত কথা বলেন। শুধু রুহান খন্দকারের নামের বদলে অন্য নাম বলেন আর কাহিনী শেষ করেন এই বলে, আমার কাছে নির্জনা যখন সাহায্যের জন্য আসে তখন আমি তাকে শর্ত দেই, সে যদি অর্ককে বিয়ে করে তবেই আমি তাকে সাহায্য করব। এরপর সে আমার প্রস্তাবে রাজি হয়ে যায় আর আমি কথা মতো সেই সাইকোটকে নিজের কৃত্রিমত্বে সাজা দেই, তাকে মার্ডার কেসের আসামি হিসাবে জেলে পাঠাই। জাফর সিদ্দিকীর মুখে এত বড় সত্য শুনে সবার অবস্থা খারাপ হয়ে গেছে, বিশেষ করে আরুষি আর অর্কর। তারা দুজনে নির্জনাকে ভুল বুঝে এত কষ্ট দিয়েছে, এখন তারা নিজেদের মাফ করতে পারছে না। অর্ক শুধু মনে মনে বলছে, এত কষ্ট সহ্য করে মেয়েটা বেঁচে আছে আর আমি তার জীবনটা আরো কষ্টের করে দিয়েছি। আচ্ছা, নির্জনাকে আমাকে মাফ করবে? অর্ণব নিজের বাবার উপর ভীষণ রেগে গেছে। সে জাফর সিদ্দিকীকে জেরার স্বরে বলে, এমন একটা কাজ তুমি কি করে করলে? একটা ফুটফুটে মেয়ের জীবন নষ্ট করে দিলে। হাউ কুড ইউ? আমি যা করেছি অর্কর ভালোর জন্যই করেছি। ও রিয়েলি? আর ওই মেয়েটার ভালো সেটা দেখলে না? সে বিশ্বাস করে তোমার কাছে এসেছিল বাবা। জাফর সিদ্দিকী চিৎকার করে বলেন, সে সাহায্য চাইতে এসেছিল, আমি সাহায্য করেছি, বিনিময়ে শুধু একটা সত্য দিয়েছি যেটা সে পূরণ করেছে, আর কিছুই না। আমি তাকে জোর করিনি। চিৎকার করলে সত্যটা বদলে যাবে না বাবা। তুমি অন্যায় করেছো, ইনজাস্টিস করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি এটা করতে বাধ্য করেছি নিজের ছেলের জন্য। কিন্তু এটা ভুলে যেও না, আমার ছেলেটা পাগল তোমার জন্য হয়েছে। আরশি না হয় ছোট ছিল, তুমি তো ছোট ছিলে না। আজকে অর্কর শাসন করেছো, সেখানে তার মেন্টাল কন্ডিশন 11 বছরে, তোমার বয়স তো 14 ছিল। ভালো মন্দ বোঝার ক্ষমতা তো তোমার তখন ছিল, কিন্তু তারপরও দিনের পর দিন আমার অগোচরে তুমি ছেলেটার উপর টর্চার করে গেছো, তার গায়ে হাত তুলেছ। শেষমেশ আমার ছেলেটা পাগল হয়ে গেছে। এতদিন ধরে নিজের মধ্যে চাপিয়ে রাখা ক্ষোভটা আজ শেষমেশ জাফর সিদ্দিকী প্রকাশ করলেন। জাফর সিদ্দিকীর এসব কথার পর অর্ণব আর কিছু না বলে নতমস্তকে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। জাফর সিদ্দিকী অর্কর দিকে তাকিয়ে বলেন, চলো, তোমাকে নিজের ওয়াইফের কাছে মাপ চাইতে হবে। আজকে তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছ।
নির্জনা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। রুহানের দু পায়ে শিকল বাঁধা হয়েছে। তাকে এমন একটা ঘরে রাখা হয়েছে যেখানে ফ্যান, লাইট আর ওয়াশরুমের সুব্যবস্থা ছাড়া আর কিছুই নেই। জ্ঞান ফিরে আসার পর চারিদিকে লক্ষ্য করে রুহান অত্যাধিক শান্ত হয়ে যায়। সে ঘরে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।